শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রবেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে আরো 5 মৃত্যু। ভয়াল 21শে আগস্ট আজ সাজাপ্রাপ্ত আসামিদের খালাস দিয়েছেন আদালত। উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারি বলছেন, কাজ পেতে হলে 6% কমিশন দিতে হবে। দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ বলছে, নির্বাচনে জিতবে না বুঝতে পেরে এনসিপিকে সাথে নিয়ে বাংলাদেশকে ডানপন্থার দিকে নিতে চায় জামায়াত। দ্য প্রিন্ট বলছে, জিম, আড্ডা আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। এভাবেই সময় কাটাচ্ছেন কলকাতায় নির্বাসিত আওয়ামী লীগের নেতারা। পাকিস্তান বাংলাদেশ যাতায়াতে লাগবে না ভিসা। এবার বিস্তারিত। গত 24 ঘণ্টায় দেশে অ্যাডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা 110 জনে দাঁড়ালো। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 311 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 27,782 জন। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও ফাঁস করেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর। ফাঁস হওয়া এই অডিওতে তাকে টেন্ডারের কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। সাংবাদিক জাওয়াত নির্ঝরের দাবি, কথোপকথনটি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের। ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায়। কথার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি 3% কমিশন দেওয়ার কথা বলেন। তখন মাহফুজ আলম বলেন, কাজ কনফার্ম করে দিলে 3%। এটা হইল। এখন কিছু কাজ চলতেছে যেগুলো আমি 6%-এ করেছি, আপনি খোঁজ নেন। 1% মিডলম্যান এবং 5% মিনিস্ট্রির জন্য, এগুলো ফিক্সড থাকে। কাজের প্রসেস সম্পর্কে তাকে বলতে শোনা যায়, আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজার মহোদয় সাইন করবেন, 50% দিয়ে দেবে, সিসিজিবি পাস হবে, বাকি 50% দিয়ে দেবে। আজ 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলার 21তম বার্ষিকী। 2004 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এই গ্রেনেড হামলা হয়। এতে 24 জন নিহত হন, আহত হন শতাধিক নেতাকর্মী। ঘটনার 14 বছর পর বিচারিক আদালত এ সংক্রান্ত মামলার রায় দেন। গত বছর হাইকোর্ট ওই রায় বাতিল করে আসামিদের খালাস দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি চলছে। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখুন সংবাদের শেষ অংশে। গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে জামায়াতে ইসলামী প্রবলভাবে তাদের প্রভাব বৃদ্ধি করেছে। সরকার পতনের সুযোগ নিয়ে প্রায় গুপ্ত রাজনৈতিক দলের মতো আচরণ করা জামাত বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় পদ দখল করে নিয়েছে। এক নিবন্ধে এসব কথা বলেছে কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট। ডিপ্লোম্যাটের মতে, নানান ইস্যুতে দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে জামাতের। এই সুযোগে তারা সদ্য ঘোষিত রাজনৈতিক দল এনসিপির ঘনিষ্ঠ হয়ে গেছে। বিএনপির বাইরে গিয়ে তারা অধ্যাপক ইউনূসের নানা মুখ রাজনৈতিক সংস্কার কর্মসূচিকে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে শক্ত অবস্থান আছে জামায়াতের। এসব অ্যাক্টিভিস্ট দীর্ঘদিন নিজেদের পরিচয় গোপন করে নিজেদের প্রতিষ্ঠিত করে গেছেন। জামাতের কিছুটা ক্ষমতায়নের পর তারা নিজেদের আদি রূপে ফিরে এসেছেন। ডিপ্লোম্যাট মনে করেন, জামায়াত নিজেও জানে তারা কখনোই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম নয়। তাই বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রভাব বাড়িয়ে রাখতে চায় জামায়াত। বাংলাদেশকে ডানপন্থায় নিতে হবে।
এই মৌলিক উদ্দেশ্যেই তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়েছে। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের শেষ দিকে দেশের বিভিন্ন কারাগারে সংগঠিত হামলায় প্রাণ হারান 16 জন বন্দী। সে সময় একযোগে 5টি কারাগার থেকে পালিয়ে যান 2000-এরও বেশি আসামি। ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি 724 জন। এদের মধ্যে আছেন বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলার আসামি, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি, জঙ্গি মামলার দণ্ডপ্রাপ্ত ও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আটক হওয়া অনেক গুরুত্বপূর্ণ আসামি। কারাসূত্র জানায়, ওই সময় নরসিংদী, শেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও কাশিমপুর হাই সিকিউরিটির কারাগার থেকে মোট 2244 জন বন্দী পালিয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় ফেরত এলেও অধিকাংশ এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ গত 1 বছরে 363 জনকে পুনরায় গ্রেপ্তার করেছে। স্বেচ্ছায় ফিরে এসেছে 160 জন, কিন্তু এখনও পলাতক রয়েছে 724 জন। এছাড়া হামলার সময় নরসিংদী ও শেরপুর কারাগার থেকে লুট হয় 94টি আগ্নেয়াস্ত্র ও 9190 রাউন্ড গুলি। উদ্ধার হয়েছে মাত্র 65টি অস্ত্র ও 1712 রাউন্ড গুলি। কিন্তু এখনও খোঁজ মেলেনি 29টি অস্ত্র ও 7478 রাউন্ড গুলির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, দেশে গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়, কারণ পতিত স্বৈরাচারী সরকারের মতো বর্তমানেও বিএনপির ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে, তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত দাবি করেন, হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ অতল গহ্বরে নিমজ্জিত। তার নিত্যদিনের কাজ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা এবং আওয়ামী লীগের মাঠকর্মী এবং নির্বাসিত সিনিয়র নেতাদের সাথে প্রতিদিন যোগাযোগ রাখা। যারা ভারতে আছেন তারা বেশিরভাগই কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন। ভাড়ার জন্য সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্টের সহজলভ্যতা, শপিং মল, ফিটনেস সেন্টার এবং এয়ারপোর্টের কাছাকাছি থাকার কারণে নিউ টাউন তাদের জন্য আদর্শ আবাসিক স্থান হয়ে উঠেছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যাকে গত অক্টোবরে এই এলাকায় দেখা যায়। নিউ টাউনে বসবাসকারী আওয়ামী লীগের একজন সাবেক সাংসদ দ্য প্রিন্টকে বলেন, তিনি নিয়মিত আসাদুজ্জামানের সাথে দেখা করেন। তার মতে, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকায় একটি বিশাল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। কক্সবাজার থেকে নির্বাচিত সাবেক এক এমপি বলেন, নিউ টাউনে আমরা একটা জায়গা ভাড়া নিয়েছি যেখানে আমরা সবাই মিলিত হই। কলকাতায় প্রায় 1300 জন দলীয় নেতা আছেন। আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বসার ঘরে মিলিত হতে পারি না, কিন্তু এটাকে অফিস বললে অতিরঞ্জিত বলা হবে। 2024 সালের ডিসেম্বর থেকে নিউ টাউনের একটি 2 BHK অ্যাপার্টমেন্টে একা বসবাসকারী আরেক সাংসদ অবসর সময়টা কাজে লাগিয়ে নিজের চুলের প্রতিস্থাপন করেছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে নতুন চুল গজানো ভালো লাগার মতো একটি বিষয়। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে ঢুকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত শাফিউর রহমান নামে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত 6 মাসে একাধিকবার ওই নারী সদস্যকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এর প্রতিকার চেয়ে গত 5 দিন ধরে ঘুরেও থানায় মামলা করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওসি সহ জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 3 মাসের মধ্যে এটিকে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছেন। মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। আদালত জানতে চেয়েছেন, কেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদ। এর ফলে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন। একইভাবে পাকিস্তানের একই ধরনের পাসপোর্টধারীরা বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, চুক্তিটি হবে 5 বছরের জন্য। এর ফলে যাদের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট আছে তারা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে যারা পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট বহন করছেন তারাও বিনা ভিসায় বাংলাদেশে সফর করতে পারবেন। এ ধরনের চুক্তি আরও 31টি দেশের সঙ্গে আছে বলে জানান শফিকুল আলম। হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 21 আগস্ট বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। পরবর্তীতে 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সরওয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। গাজার প্রধান শহর গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নেয়ার লক্ষ্যে পরিকল্পিত সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে তারা গাজা সিটিতে প্রাথমিক অভিযান ও হামলার প্রথম পর্ব শুরু করেছে। বুধবার এই অভিযান শুরুর আগে রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় 60,000 জনকে ডেকে পাঠায় ইসরায়েলি সামরিক বাহিনী। একই সময় দেশটির সরকার প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধ বন্ধ রাখতে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করে দেখছে বলে রয়টার্স জানিয়েছে। আগামী 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে গত 4টি বিতর্কিত সংসদ নির্বাচনের ইতিবৃত্ত। উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পত্রে 2008 সালের সেনা সমর্থিত পাতানো নির্বাচন, 2014 সালের ভোটের আগেই 154 আসনে বিজয়ী প্রার্থীদের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দিনের ভোট রাতেই বাক্স ভর্তি করা এবং 2024 সালের সারা দেশে ডামি নির্বাচনের ইতিবৃত্ত পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণও সংক্ষিপ্ত আকারে পাঠ্য বইয়ে থাকছে।
এ ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও তা নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি বা এনসিসি। তবে পূর্ণাঙ্গ নয়, সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে অন্তর্ভুক্ত হবে ভাষণটি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় 42 জনকে চিহ্নিত করেছে দুদক। তাদের মধ্যে সিলেট মহানগর বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা রয়েছেন। কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে তাদের সংশ্লিষ্টতা পেয়েছে। তবে আরও কয়েকজনের নাম যাচাই বাছাইয়ের কাজ চলমান। সাদা পাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্য পেয়েছে দুদক। ভোলাগঞ্জ থেকে পাথর চুরির সঙ্গে 42 জন স্থানীয় ব্যক্তি চিহ্নিত হয়েছেন। তালিকায় বিএনপির 20, আওয়ামী লীগের 7, জামায়াতে ইসলামী ও এনসিপির 2 জন করে এবং স্থানীয় 11 জন ব্যক্তি রয়েছেন। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে চলছে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ। প্রায় শেষাংশ। মঞ্চে বক্তব্য রাখছেন তৎকালীন বিরোধী দলের নেত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। হঠাৎ প্রচন্ড শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল বঙ্গবন্ধু এভিনিউ। লুটে পড়লেন বহু মানুষ। মুহুর্মুহু গ্রেনেড পড়ছিল সেনিকার অস্থায়ী মঞ্চে। আওয়ামী লীগের সিনিয়র নেতারা মানববর্ম তৈরি করে তাদের নেত্রীকে ঘিরে রাখলেন, আর মানববর্মে থাকা নেতাদের গায়ে বিঁধতে লাগলো একের পর এক স্প্লিন্টার। তবে শেখ হাসিনা বেঁচে গেলেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় ওই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি ও জামায়াতে ইসলামের 4 দলীয় জোট। রাজনীতি বিশ্লেষকদের অনেকে মনে করেন 15ই আগস্টের পরে ওই হামলার ঘটনা ছিল আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আঘাত। এর ফলে রাজনৈতিক যে তিক্ততা শুরু হয়েছে, কখনোই তার সমাপ্তি ঘটেনি। অনেক রাজনৈতিক বিশ্লেষক তো এও মনে করেন শেখ হাসিনার ভয়াবহ কর্তৃত্ববাদী একনায়ক এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠার পেছনে এই হামলা প্রত্যক্ষ নিয়ামকের ভূমিকা পালন করেছে। বিশেষ করে হামলার ঘটনার পরে যেভাবে তদন্তের নামে জজ মিয়া নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়েছে, সেই সময়ের বিএনপি নেতারা যেসব মন্তব্য করেছে, সেসব কারণে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে। 2008 সালের নভেম্বর মাসে হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল। তার জবানবন্দির পরে পুরো মামলা ভিন্ন চেহারায় রূপ নেয়। আদালতে উপস্থাপিত মুফতি হান্নানের জবানবন্দিতে বলা হয়, বিএনপি সরকারের শীর্ষ কয়েকজন ব্যক্তির সহায়তায় তিনি আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিলেন। জবানবন্দিতে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনের মাধ্যমে মিস্টার পিন্টুর সাথে প্রথম যোগাযোগ হয়। এরপর তার মাধ্যমে তারা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কাছে যান। লুৎফুজ্জামান বাবর এবং কুমিল্লার তৎকালীন নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদকে সঙ্গে নিয়ে তারা হাওয়া ভবনে যান, যেটি ছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের কার্যালয়। মুফতি হান্নান তার জবানবন্দিতে জানিয়েছেন, হাওয়া ভবনের বৈঠকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হারিস চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই এর তৎকালীন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুর রহিম উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতির কিছুক্ষণ পর তারেক রহমান সেখানে আসেন, এমনটাই জানা যাচ্ছে আদালতে দেওয়া মুফতি হান্নানের জবানবন্দি থেকে। মুফতি হান্নানের ভাষ্য অনুযায়ী তার সহযোগীরা যাতে হাওয়া ভবনে আর না আসে সেটি জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বাবর সাহেব এবং আব্দুল সালাম পিন্টুর সাথে যোগাযোগ করে কাজ করবেন। এই মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান অবশ্য সম্প্রতি পুরোপুরি খালাস পেয়েছেন অন্য অনেকেও। এই সবই ঘটেছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে। তাহলে কার নির্দেশে সেদিন যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত আরজেস গ্রেনেড আছড়ে পড়ল বঙ্গবন্ধু এভিনিউতে? গ্রেনেডের আঘাতে ক্ষত বিক্ষত মানুষের দেহ সেদিন পড়েছিল বঙ্গবন্ধু এভিনিউর কোনায় কোনায়, পূর্ণিমা স্ন্যাক্স বারের সামনে এবং রমনা ভবনের কোনায়। তারা বিক্ষত হয়েছিলেন এমন গ্রেনেডের আঘাতে যা কে ছুঁড়েছে কেউ জানে না। আইভি রহমানদের কেউ হত্যা করেনি।